পৃষ্ঠা ৩৫। প্রথম হিসেবে দৈনিক রোজগার দাঁড়াচ্ছে ২২ টাকা, দ্বিতীয় হিসেবে ১৮ টাকা। এবারে মনে রাখতে হবে চালচিত্রের পট লিখতে পরিবারের সব সদস্যের বন্ধনীর মধ্যে নারী পুরুষ কিছু না কিছু অংশ থাকে। তার মানে ২২ টাকা বা ১৮ টাকা একটি পোটো পরিবারের একদিনের যৌথ রোজগার। তাই বাধ্য হয়ে পট লেখার সিজন এখন দাঁড়িয়েছে বৈশাখ থেকে শ্রাবণ ৪ মাস, পৃষ্ঠা ৩৬। বাকি ৮ মাস ঠাকুর গড়া বা অন্য ধান্দা। তার ফলে ছবির শিল্পিতা কমছে, বাড়ছে অর্ধ মনোযোগের শৈথিল্য। অথচ এককালে চালচিত্র পট লেখার রমরমা ছিল খুব। ঘূর্ণি কৃষ্ণনগরের অসামান্য পোটো শ্যামাপদ পাল আমাকে বলেছিলেন, আগে এখনকার মতো ছাড়া ছাড়া পিতিমে হতো না, সবই ছিল চালা রীতির ঠাকুর। বারোয়ারির চেয়ে বনেদি বাড়ির পুজো ছিল বেশি। যেমন ধরুন শোভাবাজারের রাজবাড়ি, হাটখোলা কিংবা কাশিমবাজার বা কেষ্টনগরের রাজবাড়ির পুজো। বিশাল চালি ১২ হাত ১৫ হাত, সেখানে এখনকার মতো কাগজে ছবি এঁকে সাঁটা যেত না, সরাসরি আঁকতে হতো। কিভাবে আঁকতেন? দুর্গা প্রতিমার পুরো কাঠামোটাকে বলে মেড়ে, ময়কার ডয়শূন্যরয় একার। মেড়ে সেটা পাটাতনের ওপর বানাতে হয় বাঁশ আর বাখারি দিয়ে। মেড়ের ওপর দিকে অর্ধবৃত্তের মতো বাঁখারি দিয়ে বাঁধতে হয়। তার উপরে টান টান করে কাদা মাখানো মোটা কাপড় আটকে নিতে হয়। পট আঁকতে হতো সেই কাপড়টার ওপর, কাজেই আগে তাতে খড়িমাটি দিয়ে জমিন তৈরি করে নিয়ে পরে শুরু হতো ছবি লেখা। সব চালচিত্রে ওপরটাই কি অর্ধবৃত্তের মতো হতো? না, মোট ৩ রকমের চালচিত্রের ধাঁচা হতো, এখনো হয়। একরকম হলো সাবেক রীতির, যা সচরাচর দেখেন, আর এক রকম হলো চালা রীতির, দুদিকে মূর্তি ছাড়িয়ে নেমে যায়। কেষ্টনগরের রাজবাড়ি আর রায়পাড়ার প্রতিমার এই চালা রীতি দেখবেন। আর তৃতীয় রকম কাঠামো হলো রথের মতো ৩ চূড়ো। এর নমুনা পাবেন কলকাতার পাথুরে ঘাটার ভূপেন ঘোষ মহাশয়ের বাড়িতে কিংবা বরিশার সাবর্ণ চৌধুরীদের ঠাকুরে। এর নিচে স্কেচ করে ৩ ধাঁচার চালচিত্র এঁকে দেখানো হয়েছে। এই ৩ ধাঁচার কারণ কি? বৈচিত্র্য তৈরি করা একটা কারণ, আর এক কারণ পটের ছবির কম বেশির ব্যাপার। যেমন ধরুন রথ রীতির মেড়েতে চিত্তির থাকে নামমাত্র, কিন্তু চালা রীতির পটে অনেক চিত্র লেখা যায়। যেমন বলতে গেলে আগে আপনাকে জানতে হবে গড়পড়তা চালচিত্রে আঁকা হয় কি কি পুতুল। হিসেব করে নিন, একটা ২-২.৫ হাতের চালচিত্র পটে সচরাচর আঁকা হয় মাঝখানে শিব আর নন্দী, শিবের বাড়ি আর গণেশ জননী। এবারে পটের বাঁ প্রান্তে আর দক্ষিণ প্রান্তে থাকে দুটো লড়াইয়ের ছবি। একদিকে রক্তবীজ আর তার সাঙ্গপাঙ্গদের সঙ্গে সিংহ বাহিনী দেবীর যুদ্ধ, আর একদিকে শুম্ভ নিশুম্ভের সঙ্গে মা দুর্গার যুদ্ধ, পৃষ্ঠা ৩৭। এখন ফাঁক থাকলো শিবের দুদিকে। তার একটা ভরাট হবে রামাভিষেকের দৃশ্য দিয়ে। তাতে থাকবে সিংহাসনে বসা রাম সীতা, পায়ের কাছে হনুমান, দুপাশে লক্ষ্মণ ভরত, শত্রুঘ্ন আর বিভীষণ। শিবের আর একদিকে ফাঁকা পট, ভরাট হবে বৃন্দাবন লীলা দিয়ে। কদমতলায় রাধাকৃষ্ণ আর সখী বৃন্দ। ব্যাস, চালচিত্র শেষ। না, বলতে ভুলেছি, শিবের পাশে আরও আঁকা হয় ব্রহ্মা, বিষ্ণু, নারদ, ইন্দ্র আর ছাগ মুন্ড দক্ষের ছবি। হ্যাঁ, এইবারে গড়পড়তা চালচিত্র লেখা শেষ হলো। আর গড়পড়তার বাইরে সে তো অনেক রকম চিত্তির হতে পারে। নমুনা চান? শুনুন তবে।
দশ মহাবিদ্যা, দশাবতার অষ্টনায়িকা, নবদুর্গা, নবনারী কুঞ্জর, কৃষ্ণলীলা, বিশেষ সরসজ্জা, সপ্ততাল ভেদ, সপ্ততালু ভেদ। আলাপচারী এখানে থামিয়ে পাঠকদের চট করে মনে করিয়ে দিতে চাই বঙ্কিমের দেবী চৌধুরানী উপন্যাসের দ্বিতীয় খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদের বিবরণ। সেখানে দেবী রানীর কামরায় বিস্মিত ব্রজেশ্বর প্রবেশ করে দেখে, উদ্ধৃতি শুরু, কামরার কাষ্ঠের দেয়াল বিচিত্র চারু চিত্রিত, যেমন আশ্বিন মাসে ভক্তজনে দশভূজা প্রতিমা পূজা করিবার মানসে প্রতিমার চাল চিত্রিত করায়, এ তেমনই চিত্র। শুম্ভ নিশুম্ভের যুদ্ধ, 10 অবতার, অষ্টনায়িকা, সপ্তমাতৃকা, 10 মহাবিদ্যা, কৈলাস, বৃন্দাবন, লঙ্কা, ইন্দ্রালয়, নবনারী কুঞ্জর, বস্ত্রহরণ সকলই চিত্রিত। দাঁড়িয়ে লিখিত আকারে দুর্গা প্রতিমার এই চালচিত্রপটের বিষয় বর্ণনা 100 বছরেরও পুরনো, কেননা বঙ্কিমচন্দ্র এই উপন্যাস লেখেন 1882 সালে। এখানে লক্ষ্য করবার ব্যাপার এইটাই যে বঙ্কিমের বর্ণনা আর শ্যামাপদ পালের বর্ণনা প্রায় একরকম। তার মানে শতখানেক বছর আগের বাংলা চালচিত্রপটে বিষয় বৈচিত্র্য ছিল বিপুল। বিষয়গুলি যে নিছক পুরাণ আশ্রয়ী তা নয়, বাঙালি ভক্তিরস আর সরল লোকায়ত বিশ্বাস অনেক চিত্রের বিষয় বানিয়ে তুলেছিল। সাধারণভাবে বাঙালির পটশৈলীতে ও বিন্যাসে পটুয়াদের স্বাধীন চিত্ততা ও শাস্ত্রছুট ভাবনা বরাবর কাজ করেছে। পটুয়া সঙ্গীত 1939 বইতে গুরুসদয় দত্ত তাই বলেছিলেন, উদ্ধৃতি শুরু, বাংলার গণজাতির হিন্দু ধর্মের রূপ চিরকালই শাস্ত্রীয় ব্রহ্মণ্য ধর্মের রূপ হইতে পৃথক হইয়া আসিয়াছে। বাঙালির স্বভাবত অদম্য স্বাধীন আত্মা ধর্মাচরণ ক্ষেত্রে ও দেবমূর্তি পরিকল্পনায় শাস্ত্রীয় বিধি বিধানের খুঁটিনাটি দাসের মতো মানিয়া লইতে পারে নাই। ... পটুয়া শিল্পীর বৃন্দাবন বাংলাদেশে, অযোধ্যা বাংলাদেশে, শিবের কৈলাস বাংলাদেশে, তাহার কৃষ্ণ রাধা গোপ গোপীগণ সম্পূর্ণ বাঙালি। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। কথাকটির প্রসারণে আমরা মনে করতে পারি কমল মজুমদারের মন্তব্য, যা তিনি লিখেছিলেন বঙ্গীয় শিল্পধারা এক্ষণ কার্তিক অগ্রহায়ণ 1374 নিবন্ধে, উদ্ধৃতি শুরু, বাংলাদেশের সমস্ত দিক হইতে নিজস্ব একটি ইতিহাস আছে। সমস্ত দিক হইতে বাংলাদেশ স্বতন্ত্র... বাংলাদেশে আবির্ভাব হইয়াছে নূতন নূতন বিশ্বাসের এবং বাস্তবতার। ধর্ম, কাব্য, চিত্র, সঙ্গীত ইহাদের সহিত বাঙালির নারীর যোগ রহিয়াছে... বাংলাদেশ শিল্পকে কোনো নামেই জীবন হইতে বাদ দেয় নাই। সমস্ত সময় শিল্পকে আলিঙ্গন করিয়াছিল। এমনভাবে থাকা তখনই সম্ভব যখন তাহার মধ্যে কিছু বাস্তবতা থাকে এবং সেই বাস্তবতা তাহাকে রাত্রি দিন আনন্দ দেয়। তারই উদ্ধৃতি শেষ। এবারে সিদ্ধান্ত করতে বাধা নেই যে শিল্পের মধ্যে নিত্যজীবিত বাঙালির সৃষ্টিশীল সত্তা এককালে কৃষ্ণের পাশে রাধা চরিত্রের কল্পনা করেছিল দ্বাদশ শতক। সেই সত্তাই 18 শতকে উমা মেনকা গিরিকে নিয়ে কেঁদেছিল আগমনী বিজয়ার গানের আর্দ্রতায়। তারই তৈরি ঊর্ধ্ববাহ কাঠের গৌরাঙ্গ বা লক্ষ্মী ঘটের পেঁচা। আবার একই বাস্তবাশ্রিত ভক্তি ভাবনা গড়ে নিয়েছে মহিষাসুর মর্দিনীর বদলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ঘেরা মেড়ের মধ্যে স্নিগ্ধ এক পারিবারিক কাঠামো। পৃষ্ঠা 38।
কথাটা পাকাপোক্ত হয় এই তথ্য মনে রাখলে যে রঘুনন্দন, গোবিন্দানন্দ, বেণীনাথ প্রভৃতির লেখা দুর্গাপুজো সংক্রান্ত গ্রন্থে যে ধ্যান রূপের উল্লেখ আছে তাতে লক্ষ্মী, সরস্বতী বা কার্তিক গণেশ নেই। পুরনো ভাস্কর্যেও মহিষাসুর মর্দিনী মূর্তি ছাড়া অন্য কোনো সন্তানের অনুপুঙ্খ নেই। তাই আশ্চর্য হয়ে শাস্ত্রজ্ঞ চিন্তাহরণ চক্রবর্তী হিন্দুর আচার অনুষ্ঠান 1970 বইতে মন্তব্য করেছেন, উদ্ধৃতি শুরু। অথচ ইহাদের প্রতিমা দেবী প্রতিমার সহিত সর্বত্র যুক্ত হইয়া থাকে। কতদিন হইতে এইরূপ হইতেছে বলা যায় না। ইহাদের অবস্থান সর্বত্র একরূপ নহে। পশ্চিমবঙ্গে দেবীর দক্ষিণে গণেশ, বামে কার্তিক, পূর্ববঙ্গে ইহার বিপরীত। আবার লক্ষ্মী সরস্বতীর স্থানে জয়া, বিজয়া বা রাধাকৃষ্ণের মূর্তি কোথাও দেখিতে পাওয়া যায়। দাঁড়িয়ে উদ্ধৃতি শেষ। কমল কুমার তাঁর রচনায় বাঙালি জীবনে ধর্ম, কাব্য, চিত্র, সঙ্গীতের যে অভেদ্য সম্পর্কের কথা ইঙ্গিতে বলেছেন তার সূত্র ধরে সিদ্ধান্ত করতে পারি, সরল বাঙালি ধর্মবোধ থেকে দুর্গা মূর্তি যবে থেকে মূর্তি কল্পনার বিশেষত্বে সন্তান পরিবৃতা হয়েছেন তখন থেকেই সম্ভবত চালচিত্রের উদ্ভব। 18 শতকের আগমনী গানে আমরা এই বিবরণ পাই যে দুর্গাপুজোর কদিন মা পিত্রালয়ে আসেন পুত্র কন্যাদের নিয়ে। সেই সময়কার ব্রাহ্মণ অনুশাসনের গৌরীদান প্রথার কালে অসহায় কন্যার পিত্রালয়ে ক্ষণিক অবস্থান তো সত্যিই করুণ বাস্তব ছিল। সেই বেদনাই হয়তো শ্যামা বিষয়ক গানে এনেছে কারুণ্যের মাধুর্য, আর দুর্গামূর্তির স্নিগ্ধ পারিবারিকতায় এনেছে বর্ণময়তা। এই চিন্তা আরেকটু এগিয়ে নিলে এমনও মনে হতে পারে মূল দেবী চালে মাটির মূর্তিতে যাঁদের ধরানো যায়নি তাঁদের রূপ ও উপস্থিতির জন্য বরাদ্দ হলো পট। তাই মনে হয় নিছক নান্দনিকতা বা বিন্যাসের খাতিরে হয়তো চালচিত্রের পট গড়ে ওঠেনি। এর পিছনে চারানা শাস্ত্র নির্দেশ যদি থেকে থাকে তবে 12 আনাই বাঙালি সরল ভক্তি বিশ্বাস। এটা ঠিকই যে চালচিত্রে আঁকা পৌরাণিক দেবদেবীদের বলা হয় চিত্রস্থ দেবতা বা অঙ্গ দেবতা। তাঁদের উদ্দেশ্যে এজমালিভাবে সচন্দন গন্ধপুষ্পও বর্ষিত হয়। কিন্তু মুর্শিদাবাদে এক গ্রামের পটকার প্রভাকর সূত্রধরকে যখন জিজ্ঞাসা করি দেবীর চালচিত্রে সর্বদাই শিব থাকেন কেন, তখন প্রভাকর এসে বলেন দেবী মর্তে এসে কেমন পুজো পাচ্ছেন তা দেখতে এসেছেন শিব, সঙ্গে এসেছেন ব্রহ্মা, বিষ্ণু, নারদ, ইন্দ্র আর দক্ষ। কোনো কোনো চালচিত্র দেখবেন একটা পালকি আঁকা থাকে, অর্থাৎ পালকি চড়ে কৈলাস থেকে মর্তে এসেছেন তেনারা। তাঁদের বসার জন্যে চাঁদোয়া আঁকা থাকে, দেখেছেন? মহামান্যবান ব্যক্তি তো সব, নাকি বলেন? কিছু বলি না, কেবল মনে পড়ে কমল কুমারের উক্তি যে ভক্তি হইতেছে সর্বশ্রেষ্ঠ দর্শন, একমাত্র ভক্তিই সমস্ত সামঞ্জস্য রাখে। যে শিল্প চেতনা একটি মহৎ প্রাণের নামান্তর, শুধু সরলতা, আমাদের ভক্তিরসের চিত্ররূপ সরলতা ছাড়া অন্য কিছু নহে। জগতের বিষয়কে বাংলাদেশ শুধু ভক্তির জন্যই বাস্তব করিয়া দেখিয়াছে। এমন করে ভাবের দিক থেকে বুঝতে পারলে আমাদের দুর্গাচালের চিত্রলতার রহস্য আর অভিনবত্ব বেশ হৃদয়ঙ্গম হয়। তখন আর এই কেঠো জিজ্ঞাসা জাগে না যে ঠিক কবে থেকে চালচিত্রে পট আঁকার চল হয়েছে। যবে থেকেই হোক না কেন হয়েছে বড় প্রাণস্পর্শিতার গৌরবে আর ভক্তিভাবে সরলতা থেকে। এই ভক্তিভাবে সরলতা থেকেই বাঙালি কল্পনা করেছে এক অঙ্গে হরহরি কিংবা কৃষ্ণকালী কিংবা ষড়ভুজ গৌরাঙ্গের মূর্তি। বাঙালি শিল্পী এঁকেছেন ও এর মাথায় চন্দ্রবিন্দু, ও এর মধ্যে রাধাকৃষ্ণের যুগল মূর্তি।
কিন্তু তবু বাস্তব তথ্য পরিবেশনের একটা দায় থেকেই যায়। ইতিহাস ব্যাখ্যাতাকে মাঝে মাঝেই একটা কঠিন কাজ করতে হয়, তা হলো ভাবালুতার মূলে আঘাত করা। সেই দিক থেকে দেখলে পণ্ডিত হেমচন্দ্র চক্রবর্তীর দুর্গা ভাবনা নিবন্ধের বন্ধনী মধ্যে দিব্যলোক শারদ সংকলন 1395 বন্ধনী শেষ অন্তর্গত একটি মন্তব্য প্রতিবাদযোগ্য মনে হয়। তিনি লিখেছেন, উদ্ধৃতি শুরু, কালী কৃষ্ণ বর্ণা, দুর্গা গৌর বর্ণা বলিয়া গৌরী। এই কালী ও গৌরীর সঙ্গে বেদের নক্ত ও উষা দেবীর সাদৃশ্য আছে। গৌরী দুর্গা উষা হইতে এবং কৃষ্ণ বর্ণা কালী নক্ত হইতে কল্পিত হইতে পারে। পর্বতের গুহার মধ্যে অন্ধকার, উহা কালী, এবং গুহার বাহিরে উষা আলোকস্বরূপ গৌরী। গুহারূপ দুর্গের দ্বারে দেবতা বলিয়া দুর্গা দ্বারবাসিনী, দয়বফলা আকার বয়শূন্য র, দ্বারবাসিনী, বিন্ধ্যবাসিনী বলিয়া অভিহিত। পৃষ্ঠা 39। পর্বতের গুহারূপ দুর্গার দ্বারে অবস্থান করিয়া 10 দিক উদ্ভাসিত করেন বলিয়া দুর্গা গৌরী দশভুজা। দুর্গোদ্বারের প্রতীক রূপে দেবীর চালচিত্র অঙ্কিত করিয়া তাহার নিচে দশভুজা দুর্গার পূজা অনুষ্ঠিত হয়। দাঁড়ি উদ্ধৃতি শেষ। এই মন্তব্য মেনে নিলে বাঙালি পটকার ও মূর্তিকারদের মৌলিক সৃজনশীলতা ও নন্দন বোধকে একেবারে অস্বীকার করতে হয়। বাঙালি নিজস্বতা বোধ খুবই আঘাত পায়। বিশেষত আমাদের মনে থাকে যে বাঙালি মূর্তিশিল্পী বড় একটা শাস্ত্রাদেশ মানেনি কোনো কালেই। মানেনি যে তার প্রমাণ হিসেবে আমার সামনেই রয়েছে শ্যামপালের আঁকা একখানা দশাবতার পটের নমুনা। কেউ বলে দেয়নি, কিন্তু শ্যামপাল মৎস্য কুর্ম বরাহ আঁকতে আঁকতে এসে বুদ্ধ মূর্তির আদলে একটা বড় মোচড় দিয়েছেন। কি আশ্চর্য যে তাঁর ভাবনায় বুদ্ধ মানে সর্বত্যাগী, প্রশান্ত আনন গৌতম বুদ্ধ নন। বুদ্ধ এই পটে দীর্ঘ কেশ, দাড়ি গোফ যুক্ত গৌরবর্ণ পৈতে পরা ব্রাহ্মণ, পরনে ধুতি। এর কারণ জানতে চাইলে শ্যামপাল বলেছিলেন সরল হেসে, পাথুরে মূর্তি যেমন দেখি বুদ্ধের, সেরকম আঁকবো কেন? ওটা তো বৌদ্ধদের বানানো। আমার বুদ্ধ হলেন হিন্দু রাজপুত্র, 10 অবতারের মধ্যে একজন, ঠিক কি না? ডান দিকে সেই ছবিটির একটি স্কেচ রয়েছে, নিচে লেখা দশাবতার বুদ্ধ। ঠিক কি না কে বলবে, তবে কথাটা নতুন খুব। এ ধরনের চিন্তা কল্পনার মধ্যে খাঁটি বাঙালিয়ানার সুস্থ স্বাদ আছে বইকি। এর থেকে বুঝে নিতে হবে, খুব বেশি শাস্ত্রগতভাবে পথ খুঁজলে বাংলা চালচিত্র পটের ইতিহাস বা রূপরীতির সঠিক হদিশ হয়তো নাও মিলতে পারে, বরং সমাজ ইতিহাসের ধূলিধূসর পথে কিছু দিশা মিললেও মিলতে পারে। এই সূত্রে প্রণব রায়ের লেখা সেকাল একালের দুর্গোৎসব দেশ 22 অক্টোবর 1977 রচনা থেকে কিছুটা তথ্যের সাহায্য নেওয়া যেতে পারে। সেখান থেকে জানা যায় মল্লভূম বিষ্ণুপুরের জগৎ মল্ল নামে এক প্রাচীন রাজা বাংলায় প্রথম মাটির প্রতিমা পূজা প্রবর্তন করেন। এই শৈলীর নাম বিষ্ণুপুরী। এতে দুর্গার মেড়ে কার্তিক গণেশের বিগ্রহ থাকে দুর্গার পাশে, আর লক্ষ্মী সরস্বতী বিগ্রহ থাকে নিচের থাকে। আর এক রীতির নাম হলো কংস নারায়ণী। তাতে আমাদের চেনা বিন্যাসটি থাকে, অর্থাৎ ওপরের থাকে লক্ষ্মী সরস্বতী আর নিচের থাকে কার্তিক গণেশ। প্রণববাবুর মতে 16 শতকের শেষাশেষি তাহিরপুরের রাজা কংসনারায়ণ এই রীতি চালু করেন। বোঝা গেল জগৎমল্লের সময়কাল অজানা হলেও কংসনারায়ণী রীতির বিগ্রহ বিন্যাস 16 শতকের। কেননা 1580 সালে পণ্ডিত রমেশ শাস্ত্রীর নির্দেশে কংসনারায়ণ অশ্বমেধ যজ্ঞের বিকল্পে দুর্গোৎসব করেন 9 লক্ষ টাকা খরচ করে।
কালক্রমে বাংলার নানা জনপদে বিষ্ণুপুরী বা কংস নারায়ণী রীতিতে বিগ্রহ রচনা ছড়িয়ে পড়ে। দুই রীতিতেই চালচিত্রপট ছিল, তবে সাম্প্রতিক সরেজমিন খোঁজ খবরে আমি জানতে পেরেছি সারা দেশে চালচিত্রপট চালু ছিল না, আজও নেই। যেমন এখনকার উত্তরবঙ্গে অর্থাৎ কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার অঞ্চলে পট থাকে না। সোনার অলঙ্করণে চালই সাজানো হয়। বরিশালে, ঢাকায় বা ফরিদপুরে পটের কাজ ছিল আবশ্যিক, কিন্তু ময়মনসিংহ, শ্রীহট্ট বা চট্টগ্রামে পট ছিল না। পট দক্ষিণবঙ্গে কিছুটা বিরল, পুরুলিয়ার ক্ষীণভাবে যোজিত। সবচেয়ে জমজমাট পটের ব্যবহারে প্রখ্যাত ছিল কলকাতার নানা বনেদি বাড়ির পুজো। তাছাড়া হুগলি, বর্ধমান, হাওড়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর আগে এবং এখনও চালচিত্রপটে সমৃদ্ধ। তার কারণ পটুয়া সমাজ এসব জেলায় বরাবর সক্রিয়। দারু তক্ষণ শিল্প এবং পোড়ামাটির মন্দিরের কাজে এসব জেলার ভ্রাম্যমাণ সূত্রধর সম্প্রদায় কয়েক শতাব্দী ধরে সজীব। অধিকাংশ চালচিত্রপটে এঁরাই চিত্রণ করতেন। কুমোরা ছুতোরদের লেনদেনের কিছু ফলাফল আমরা এখন প্রত্যক্ষ দেখতে পাই। যেমন কৃষ্ণনগরের রাজবাড়ির চালা রীতির দুর্গা প্রতিমার সম্পূর্ণ এক প্রতিরূপ চালচিত্র সমেত দেখতে পাওয়া যায় মুর্শিদাবাদ জেলার ভট্টবাটি বা ভট্টমাটি গ্রামের একটি টেরাকোটা মন্দিরের প্যানেলে। পৃষ্ঠা 40। ভট্টবাটির এই টেরাকোটা মন্দিরের কোনো প্রতিষ্ঠা লিপি বা কাল নির্ণায়ক ফলক নেই, তবে বিজয় বন্দ্যোপাধ্যায় তার মুর্শিদাবাদ বইতে জানিয়েছেন এই মন্দিরের প্রতিষ্ঠা করেন বঙ্গাধিকারী উদ্ধৃতির মধ্যে মহেন্দ্র নারায়ণের ছেলে কালী নারায়ণ, যিনি আলীবর্দীর সমকালীন। তার মানে 200 বছরেরও পুরনো এই মন্দির। এই চালচিত্র সমন্বিত রিলিফ দুর্গা মূর্তি দেখে আমরা অকাট্য সিদ্ধান্ত করতে পারি যে অন্তত রাঢ়বঙ্গে চালচিত্র অঙ্কনের রেওয়াজ গড়ে উঠেছিল 200 বছরেরও আগে। কোনো কোনো চালচিত্রপটে যে শিবের বাড়ি আঁকা থাকে তার শৈলী অনুসরণ করলে বোঝা যায় তাতে বিলাতি অঙ্কন রীতির স্পষ্ট ছাপ আছে। তার মানে সেগুলি অপেক্ষাকৃত অর্বাচীন কালের চিহ্ন বহন করছে। কোনো কোনো পটে কাংড়া শৈলী ও জৈন চিত্রকলার অনুসরণ আছে, সেগুলি প্রাচীনত্বের দ্যোতক। পটে সমস্ত ছবি আঁকা সম্পূর্ণ হলে তুলির সাহায্যে সাদা ফুটকির অলঙ্করণ করা বীরভূমের রীতি মনে করেন কেউ কেউ। নদিয়ার পটে এ রীতি আকছার দেখি। এসব নিয়ে কুটকচালি করে আমরা বড় কোনো সিদ্ধান্তে আসতে পারবো বলে মনে হয় না, বরং চালচিত্রপটের বিষয় বিন্যাস থেকে কোনো ঐতিহাসিক সত্যে পৌঁছতে পারি কিনা তা ভেবে দেখা উচিত। এ প্রসঙ্গে দিক নির্দেশী কিছু চিন্তার আভাস পাই সুধাংশু কুমার রায়ের বই দ্য রিচুয়াল আর্ট অফ দ্য ব্রাদার্স অফ বেঙ্গল 1961 থেকে উদ্ধৃতি শুরু। With the political and religious progress in the country, anthropomorphs gradually replaced the theriomorphs, THERIMORPHs, thus converting the animals into mere clan symbols, now known as vehicles or vahanas, a changeover which can be interpreted as the triumph of man over animal. This stage of imagery ultimately ushered in the epoch of full-figure drawings of the human body in our traditional art. Stop উদ্ধৃতি শেষ। পশুমূর্তি কেমন করে নরমূর্তিতে রূপান্তরিত হয়ে আরাধ্য হলো এবং পশু হয়ে গেল দেবদেবীর বাহন তথা গোষ্ঠী প্রতীক, তা বুঝে নিয়ে এবার পরবর্তী ধাপটা বোঝা সহজ হবে। এবারে জানা যাচ্ছে, উদ্ধৃতি শুরু,
The first stage of the sculptural art of puja is marked with God-heads. When developed further into the second stage, it began to record and illustrate important historical and political events that took place in the country from time to time. The main event we find is depicted dramatically in three-dimensionally modeled figures, and the related story is drawn separately in a two-dimensional painting on the background arch called chalchitro, fixed invariably at the back and above the modeled images. ধৃতিশেষ চালচিত্রপটের সৃষ্টির কারণ সম্পর্কে একটি অভিনব সিদ্ধান্ত এখানে আমরা পাই। সেই ভাবনার সম্প্রসারণে উদাহরণও তিনি লেখেন। উদ্ধৃতি শুরু। For example, the goddess Durga of the lion clan kills the demon of the buffalo clan in a fierce battle. The goddess Kali dominates over the fallen emperor god after the great slaughter of her foes. Lord Shiva, the great god, receives free gifts of food grains from the goddess Annapurna at the time of a great famine in the country. These are the main themes that are adopted in modeling the foreground, and the corresponding histories are presented in painting as the background. Such composite images were originally invented to commemorate officially and stabilize magically the conquests, coronations, marriages, and other important events of life of a ruler god, which continued afterwards in the rigid form of festival or puja. Stop, উদ্ধৃতি শেষ। পৃষ্ঠা 41। সুধাংশু রায়ের বিশ্লেষণে বাংলার মূর্তিশিল্প এক ব্যাপক সমাজ চিহ্ন সমেত স্পষ্ট ভূমিকা লাভ করে। অবশ্য তাতে দেশকালগত এক সুদূরতার বোধও এসে পড়ে। মহিষাসুরজয়ী দুর্গা, অসুরদলনী কালী কিংবা ভিক্ষারত শিব ও ভিক্ষাদাত্রী অন্নপূর্ণার যে ঐতিহাসিক প্রেক্ষা তিনি দিতে চান তা চমকপ্রদ। আবার এসব ত্রিমাত্রিক মূর্তির পশ্চাৎ ভাগে আঁকা দ্বিমাত্রিক চালচিত্র কলার যে ব্যাখ্যা করেন, বন্ধনী শুরু অর্থাৎ যুদ্ধ ঘটনা, অভিষেক, বিজয় লাভ, বন্ধনী শেষ, তাও চমৎকৃতি সম্পন্ন কিন্তু বিতর্কিত। ঠিকই যে চালচিত্রপটে রক্তবীজ বা শুম্ভ নিশুম্ভের যুদ্ধচিত্র থাকে, থাকে রামাভিষেক চিত্র, এমনকি ভীষে সরসজ্জা বা দশাবতার, কিন্তু ইতিহাসের কথা সর্বথা এসব কাহিনী মেলাতে গেলে বিড়ম্বনা ঘটবে। বরং তার ফলে বাংলার দেবদেবীর মূর্তি পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ সত্যকে আমরা হয়তো এড়িয়ে যাব। সেটা এই যে এদেশের স্মার্ত ব্রাহ্মণ সমাজ একসময় দেবদেবীর ধ্যানরূপ প্রণয়ন করেছেন এবং তাঁদের নির্দেশে কুম্ভকার বা সূত্রধাররা তার বিগ্রহ গড়েছেন। পূর্ববঙ্গে কোথাও কোথাও ভালো কুম্ভকার ছিল না বলে গ্রহ বিপ্ররা নিজেরাই মূর্তি গড়তেন। কাজেই ব্রাহ্মণ্য ভাবনার সৃষ্ট স্মার্ত মতের নানা দেবদেবী বিগ্রহের সামাজিক ভাষ্য যেমন দেন সুধাংশু রায়, তেমনি পুরোহিত সমাজ দিতে পারেন তার শাস্ত্রীয় ব্যাখ্যা। মনে রাখা জরুরি যে 18 শতকে বাংলার ব্রাহ্মণ সমাজের অপ্রতিহত সমাজপতি রাজা কৃষ্ণচন্দ্র এবং নবদ্বীপের ও শান্তিপুরের স্মার্ত ব্রাহ্মণ সমাজের ভাবনা সমন্বয়ে গড়ে উঠেছিল নানা ধরনের ঠাকুর দেবতার মূর্তি। কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র ও গিরিশচন্দ্রের আনুকূল্যে কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা ঠাকুর গড়ার উৎসাহ পান। নবদ্বীপের রাসে পট পূর্ণিমায় যে বহু রকম শাক্ত মূর্তি, বন্ধনী শুরু, সব শিবা, ভদ্রকালী, গৌরাঙ্গিনী, মহিষমর্দিনী, মুক্তকেশী, রণকালী, বন্ধনী শেষ, গড়ে পুজো হতো এবং আজও হয়,
তাতে রাজা কৃষ্ণচন্দ্র নিজে দাঁড়িয়ে উৎসাহ ও পারিতোষিক দিতেন এমন তথ্য পাই কান্তিচন্দ্র রাঢ়ীর নবদ্বীপ মহিমা বইতে। এসব তথ্য বিচারের সঙ্গে আর এক সত্য বিবরণ বিবেচ্য, তা হল পশ্চিমবঙ্গের সবচেয়ে সমৃদ্ধ চালচিত্রপটের শিল্পী পরম্পরা পাওয়া যায় কৃষ্ণনগর, নবদ্বীপ ও শান্তিপুরে। কুমোরটুলি অঞ্চলে যত কুমোর বংশগতভাবে 200 বছরেরও বেশি সময় ধরে আছেন, তাদের বেশিরভাগেরই উৎসভূমি কৃষ্ণনগর, নবদ্বীপ, শান্তিপুরে। এমনকি বৃহত্তর কলকাতায় যত চালচিত্র সমন্বিত দুর্গা প্রতিমা পুজো হয়, তার পট আঁকেন এখনও কৃষ্ণনগরের পটোরা। এসব পটোদের শাস্ত্রজ্ঞান তথা শাস্ত্র লঙ্ঘনের শক্তি ধরা আছে চালচিত্রপটে। তথ্য হিসেবে একথাও মনে রাখতে হবে, চালচিত্রপট কেবল যে দুর্গার দেবী চালেই তা নয়। অঞ্চলভেদে কালী মূর্তির মেড়ে, জগদ্ধাত্রী বিগ্রহ, এমনকি মনসা ও শীতলা প্রতিমার শীর্ষে চালচিত্র সংযোজন হয়ে থাকে। এই সংযোজনকে খানিকটা প্রচল বলা চলে। পড়া চলছে পরের ফাইলে।